সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দল ও অংশীজনের সাথে সংলাপে বসবে ইসি। দুপুরে সিইসির সাথে মার্কিন চার্লস দ্য অ্যাফেয়ার্সের বৈঠক। ৫ দফা দাবিতে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন। ক্লাস পরীক্ষা বন্ধ, বিকেলে জানানো হবে পরবর্তী সিদ্ধান্ত। জুলাই আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৬ জন আসামিকে। জুলাই সনদের খসড়ায় আবার আসছে সংশোধনী। আগামী সপ্তাহে দলগুলোর সাথে আলোচনা শুরু করতে চায় ঐক্যমত্য কমিশন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দল ও অংশীজনের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হতে পারে আজ। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ৩১ আগস্ট আইন মন্ত্রণালয়ে পাঠাবে ইসি। ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে ১৫ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করা হবে। এর আগে বুধবার জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। ৩০ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ করা হবে। এদিকে দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূতাবাস চার্লস দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। দর্শক, নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মামুন, জাতীয় নির্বাচনের রোডম্যাপ কখন ঘোষণা করা হবে এবং এ নিয়ে বিস্তারিত কি আছে তথ্য আপনার কাছে জানাবেন? কনক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে সাধারণ নির্বাচনের আগে সবসময় নির্বাচন কমিশন একটি পরিকল্পনা করে থাকে। সেই পরিকল্পনার আলোকেই কিন্তু আসলে সাধারণ নির্বাচনটি কেমন হবে এবং কি প্রক্রিয়ায় হবে সেই প্রক্রিয়াগুলো কিন্তু এই রোডম্যাপের আলোকেই হবে। সে কারণে বলা চলে যে যেহেতু দেশে নির্বাচনে একটা আমেজ বইছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা উঠছে, সেক্ষেত্রে কিন্তু সারা দেশের মানুষ নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে। তারা জানতে চাচ্ছে যে আসলে নির্বাচন কেন্দ্রিক যে নির্বাচন কমিশনের কি ধরনের পরিকল্পনা সেটি রোডম্যাপ ঘোষণা করা হবে আজকে, এমনটি খবর আমরাও জানতে পেরেছি এবং বলা হচ্ছিল যে দুপুর ২টায় রোডম্যাপ ঘোষণা করা হবে। তবে হয়তোবা তার আগেও ঘোষণা করা হতে পারে, এমনটি আমাদেরকে নির্বাচন কমিশন সচিব যিনি আক্তার হোসেন তিনি আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আপনি জানেন যে আসলে নির্বাচন কমিশনের এই যে রোডম্যাপ, সেই রোডম্যাপের মধ্যে কিন্তু আপনার নতুন দলগুলোর সাথে কবে সংলাপ হবে, কি ধরনের সংলাপ হবে। একই সাথে আমি জানতে পেরেছি যে আগামী সেপ্টেম্বরের যে শেষ সপ্তাহ, সেই সপ্তাহের মধ্যে কিন্তু যারা নির্বাচনমুখী দল সেই দলগুলোর সাথে সংলাপে বসবে ইসি এবং একই সাথে আসলে নিবন্ধনের যে বিষয়গুলো, চূড়ান্ত নিবন্ধনের যে তালিকা দলগুলোর, সেটিও প্রকাশ করা হবে এবং আগামী ১৫ সেপ্টেম্বর আমরা জানতে পেরেছি যে একটি গ্যাজেট প্রকাশ করা হতে পারে। সেখানে আসলে নির্বাচনী এলাকার যে আসলে সীমানা, সেই সীমানা নিয়ে আপনি জানেন কিছুদিন ধরেই যে আপনার শুনানি হচ্ছে। শুনানি গতকালকে শেষ হয়েছে। সেখানে আপনাকে যদি বলি যে মোট ৩৩টি জেলার ৮৪টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে এবং গতকালকে ব্রাহ্মণবাড়িয়ার ২টি আসনের সীমানা নিয়ে কিন্তু বেশ হাতাহাতি হয়েছে এবং মারামারি হয়েছিল এর আগে, কিছুদিন আগে। সেটি নিয়ে আসলে নির্বাচন কমিশন সচিব বলেছেন এটি নিয়ে একটি ডায়েরি করা হয়েছে। সবকিছু মিলে আসলে বলা চলে যে আগামী নির্বাচনের যে রোডম্যাপ সেটি দুপুর নাগাদ ঘোষণা করা হবে, তখন আপনাকে বিস্তারিত জানানো যাবে। কনকেই ছিল আমার কাছে সবশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে ফের আপিল শুনবেন আপিল বিভাগ। আগামী ৪ নভেম্বর এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আপিল শুনানির এই দিন ধার্য করেন আদালত। এর আগে গত ২১ আগস্ট রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের মামলার রিভিউয়ের রায় পিছিয়ে দেওয়া হয়। ওই দিন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলার পরবর্তী তারিখ ২৮ আগস্ট নির্ধারণ করেন। গত ২৭ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। ৯ জানুয়ারি দেশের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম ঠিক করতে আপিল বিভাগে দ্রুত রিভিউ শুনানির আবেদন করে বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। ২০১৫ সালের ১১ জানুয়ারি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স সংশোধন করে আপিল বিভাগ রায় দেন। রায়ে রাষ্ট্রের সাংবিধানিক পদাধারীদের ওপরে দিকে রাখা হয়। পাশাপাশি জেলা জজদের পদক্রম ৮ ধাপ উন্নতি করে সচিবদের সমান করা হয়, আর প্রধান বিচারপতির পদক্রম জাতীয় সংসদের স্পিকারের সমান করা হয়।
জুলাই আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে বুধবার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে 6 জন আসামির উপস্থিতিতে সূচনা বক্তব্য শেষ হয়। সাইদের বাবা ট্রাইব্যুনালে উপস্থিত আছেন, তিনি আজ সাক্ষ্য দেবেন। এই মামলায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওই সময়ের ভিসি হাসিবুর রশিদ সহ 30 জন আসামির মধ্যে 24 জন পলাতক রয়েছে। মামলায় গ্রেফতার 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 46 জন প্রত্যক্ষ সাক্ষী সহ 62 সাক্ষীর নাম দেওয়া হয়েছে এই মামলায়। জুলাই সনদের সমন্বিত খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা নিয়ে দলগুলোর কাছ থেকে যেসব আপত্তি ও পরামর্শ এসেছে সেগুলো সমন্বয় করা হচ্ছে। এরই ভিত্তিতে সনদের সমন্বিত খসড়ায় আবার কিছু সংশোধনী আনতে যাচ্ছে কমিশন, যাতে মোটা দাগে দলগুলোর মতামতের প্রতিফলন নিশ্চিত করা যায়। বুধবার জাতীয় সংসদ ভবনে নিজেদের কার্যালয়ে বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন। সেখানে দলগুলোর মতামত পর্যালোচনা করা হয় বলে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও আলোচনা শুরু করতে চায় ঐক্যমত্য কমিশন। গত 29 জুলাই 30টি দলকে জুলাই সনদের একটি প্রাথমিক খসড়া দিয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রাথমিক খসড়া নিয়ে দলগুলোর মতামতের প্রেক্ষিতেই সমন্বিত খসড়া তৈরি করে 16 আগস্ট দলগুলোকে দেয়া হয়। এটি নিয়ে 29টি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। ঐক্যমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজনৈতিক দলগুলোর মতামত অত্যন্ত গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করছে কমিশন। সমন্বিতভাবে সবার মতামতের প্রতিফলন ঘটানো এবং সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তির দিকও বিবেচনায় রেখে খসড়ায় কিছু সংশোধনী আনার কথা ভাবা হচ্ছে। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আমদানি রফতানি বাণিজ্যে মাশুল বাড়ানো হচ্ছে। শুধু চট্টগ্রাম বন্দর ও বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের 40% মাশুল বাড়লেই বাড়তি আয় হবে 1,800 কোটি টাকা। আমদানিতে বাড়তি ব্যয়ের বোঝা পড়বে ভোক্তাদের ওপর। রপ্তানির প্রতিযোগিতার সক্ষমতাও কমতে পারে এই বাড়তি মাশুল। এতে সব দিকেই নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। গেল বছর 2024 সালে চট্টগ্রাম বন্দর আয় করেছে 5,055 কোটি টাকা। রিভার ডিউজ, পাইলটিং, কন্টেইনার ও পণ্য ওঠানামা ভাড়া সহ বিভিন্ন খাত থেকে এই বিপুল আয় এসেছে। এসব টাকা বন্দর ব্যবহারকারীরা দিলেও এর মধ্যে 70% এসেছে দেশের অভ্যন্তরীণ খাত থেকে, বাকি 30% টাকা বিদেশি খাত থেকে। অর্থাৎ আমদানি রপ্তানিকারকদের কাছ থেকে মিলেছে এই বিপুল অঙ্কের টাকা। বন্দরের মাশুল আদায়ের প্রধান দুটি খাত জাহাজ ও পণ্য পরিবহন সেবা। 2023-24 অর্থ বছরে এই দুই খাতে মাশুল আদায় হয়েছে 3,912 কোটি টাকা। গেজেট প্রকাশের পর বন্দরের নতুন মাশুল কার্যকর হলে এক্ষেত্রে আয় বাড়বে 40%। বাড়তি মাশুলে বন্দরের আয় বাড়বে 1,500 কোটি টাকা। এরই মধ্যে বেসরকারি কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন এক সার্কুলারে সেবাভেদে 30 থেকে 100% মাশুল বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা 1 সেপ্টেম্বর থেকে কার্যকরের কথা রয়েছে। রমজানের মধ্যে একটা ডিক্লারেশন ছিল, আপনার $28 25 কন্টেইনারটাকে $96 নিয়ে গেছে। আলোচনা না করে এক পক্ষে যদি মনোপলি ব্যবসার জন্য কেউ করে থাকে, কালকে আমিও করতে পারি, তো এইভাবে যদি হয় তাহলে তো একটা রাষ্ট্রের কলাপসের দিকে চলে যাবে বলে মনে করি। শিপিং অ্যাসোসিয়েশন সহ ব্যবহারকারী সংগঠনগুলো সর্বোচ্চ 10 থেকে 20% মাশুল বাড়ানোর যৌক্তিকতা দিয়ে প্রস্তাবনা জমা দিলেও এর ওপর কোনো আলোচনা হয়নি। বন্দর তো আর কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, বন্দর হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড। বন্দরের রেট বাড়া মানে জাহাজের রেট বাড়বে, জাহাজের ভাড়া বাড়বে, তারপর কন্টেনার ভাড়া বাড়বে, কারণ কেউ তো তার পকেট থেকে দিবে না, ইম্পোর্টারও তার পকেট থেকে দিবে না, তাহলে আলটিমেট কে দিবে? জনগণ দিবে। সংশ্লিষ্টদের সঙ্গে চূড়ান্ত আলোচনা ছাড়াই বন্দর ও আইসিডির মাশুল বাড়ানোর পদক্ষেপ যুক্তিযুক্ত হতে পারে না বলছেন চেম্বার নেতারা। সমন্বিতভাবে সরকারিভাবে উদ্যোগ নেওয়া উচিত যে আমেরিকার বাজার টালমাটাল অবস্থার পরিপ্রেক্ষিতে যাতে দেশীয় চার্জগুলি অন্তত 1 বছরের জন্য বৃদ্ধি না করে, আমরা সেটাই প্রস্তাব করছি। এদিকে নৌপরিবহন উপদেষ্টা বলছেন, সবার সাথে আলোচনা করেই ট্যারিফ বাড়ানো হয়েছে। এককভাবে মন্ত্রণালয় বাড়েনি, আন্তঃমন্ত্রণালয়ে কথা হয়েছে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম, এমনকি মংলা থেকেও কম। নতুন মাশুল কার্যকর হলে বন্দরে পণ্যের স্টাফিং $2.73 থেকে বেড়ে হবে $6.41 এবং জাহাজের পাইলটেজ চার্জ
$357.50 থেকে বাড়বে $800। প্রায় একই বাড়ছে অন্য সেবার মাশুলও, যা গ্রহণযোগ্য নয় বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে দুপুর 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।